খুব সুন্দর কিন্তু সাজানো কেএমসি। একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস মেয়র ছিলেন, তো সেইখানে তৃণমূলীকরণ করতে গিয়ে কেএমসিও কাজ করতে খুব অসুবিধে হচ্ছে। কেএমসি তৃণমূলের সময় কাজ করতো না, সেটা একটা বাড়ির মধ্যে, তার মানে একটা পুরোনো বাড়ির মধ্যে 20খানা গেস্ট হাউস, 20খানা আলাদা আলাদা ইউনিটের গেস্ট হাউস। আলাদা আলাদা ইউনিট মানে আলাদা আলাদা মিটার অ্যাপ্লাই করেছে। তো তখন কেন ভেরিফিকেশন হয়নি? মিডিয়া ফ্ল্যাশ হয়ে গেছে বলে এই ছেলেটা আবার এসছে, আবার ঝামেলা করছে, এবং এবারও আরও বিভিন্ন ইউটিউবার নিয়ে এসছে এবং স্ল্যাং ভাষায় গালাগালি করছে। আমি বললাম, তুমি ছাড়ো ফোন, যে বিজেপির কার্যকর্তা হোক কি সাধারণ লোক হোক, ফার্স্ট আপনারা আমায় জানান, প্যারালেলি আপনারা পুলিশকে এফআইআরটা করুন। এফআইআরটা যাতে ফলো আপ হয় সেই দেখার দায়িত্ব আমার। শতরূপাদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, তারাপীঠের পর এবার খাস কলকাতার একটি হোটেলে আমরা দেখলাম ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো, এবং যেখানে আমরা জানতে পারছি 20টি হোটেল, তার একটি মাত্র সিঁড়ি। কি বলবেন? দেখো, এটা প্রথমবার নয়। আমার মনে আছে তৃণমূলের লাস্ট 2-3 বছরে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা শোতে এই অগ্নিকাণ্ড নিয়ে আমাদের কথা বলতে হতো। সরু গলি, একটা এক্সিট, ফায়ার পারমিট নেই, শর্ট সার্কিট হয়ে গেছে একটার গায়ে আরেকটা। এবং এইটা নতুন যেটা আমি দেখছি আজকে সকাল থেকে, যেটা দেখছি যে একটা বাড়ির মধ্যে, তার মানে একটা পুরোনো বাড়ির মধ্যে 20খানা গেস্ট হাউস, 20খানা আলাদা আলাদা ইউনিটের গেস্ট হাউস। আলাদা আলাদা ইউনিট মানে আলাদা আলাদা মিটার অ্যাপ্লাই করেছে। তো তখন কেন ভেরিফিকেশন হয়নি? আলাদা আলাদা হাউস, আলাদা আলাদা মিটার মানে আলাদা আলাদা ফায়ার পারমিট থাকা উচিত ছিল, সেটারও কোনো ভেরিফিকেশন করেনি। তো এখন যে মানুষদের মানে যে মানুষরা দগ্ধে বা দম বন্ধ হয়ে মারা গেল, কারণ কার্বন মনোক্সাইডের লেভেলটা অনেক বেড়ে গেছে, আমি যেটা শুনছিলাম সকাল থেকে, সেটার দায় কে নেবে? আমরা তো সবে 3 মাস এসেছি, এবং 3 মাস এসেই আমাদের হাতে তো কোনো সোনার কাঠি নেই যে আমরা একেবারে সোনার কাঠি ঘুরিয়ে দিলাম, যে সব কলকাতা পরিষ্কার হয়ে গেল, পশ্চিমবঙ্গ সব ঠিক হয়ে গেল। 50 বছর পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, এবং পিছিয়ে গেছে মানে কলকাতা শহরের মধ্যে তুমি যদি উত্তর কলকাতায় ঘোরো বা ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ঘোরো, তুমি দেখবে সরু গলি, এবং সরু গলির মধ্যে হোটেলের মধ্যে এলাহি সরঞ্জাম। আমি যাইনি, আমি টেলিভিশনে দেখে বলছি এগুলো। সরঞ্জাম তো বুঝলাম, কিন্তু বাকি যে ইনফ্রাস্ট্রাকচারাল পারমিটগুলো, সেগুলো এতদিন কেএমসি কি করছিল, কেন দেয়নি? এবং আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমার ইলেকশনে দাঁড়িয়ে হেরে যাবার পর থেকে আমার বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে বা বালিগঞ্জের লোকেদের সঙ্গে তো কথাবার্তা হয়। তো বিভিন্ন কারণে আমি কিন্তু কেএমসির সঙ্গে কথা বলি, এবং কেএমসির এত সুন্দর সিস্টেম আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, প্রতিটা ওয়ার্ডে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, এবং তার ওপরের লেভেলে আছে খুব সুন্দর কিন্তু সাজানো কেএমসি। একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস মেয়র ছিলেন, তো সেইখানে তৃণমূলীকরণ করতে গিয়ে কেএমসিও কাজ করতে খুব অসুবিধে হচ্ছে। কেএমসি তৃণমূলের সময় কাজ করতো না, সেটা আমরা জানি, কিন্তু কেএমসির কাজ করার ইচ্ছেটুকু আছে অন্তত, মানে কারণ স্ট্রাকচারটা ওরকম। আমি একটা সিম্পল জিনিস বলছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে যার সব কিছু দেখার কথা, কিন্তু তার মধ্যেও বিল্ডিংয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট, পার্কের জন্য আলাদা ডিপার্টমেন্ট, লাইটিংয়ের জন্য আলাদা ডিপার্টমেন্ট, কুকুর ধরার আলাদা ডিপার্টমেন্ট, ড্রেনেজের আলাদা ডিপার্টমেন্ট, সুয়ারেজের আলাদা ডিপার্টমেন্ট, ওয়াটারের আলাদা ডিপার্টমেন্ট। তার মানে এরা কাজ করার জন্যই রাখা আছে এদের। তো পলিটিসাইজ করতে গিয়ে তৃণমূল কোন জায়গায় নিয়ে গেল? কেএমসি বলো, সিএসসি বলো, তুমি ফায়ার বলো, এগুলো তো নর্মাল সিভিল সার্ভিস। এইগুলো দিতে গিয়েও এতদিন ধরে তোলা তুলেছে যে ঠিক আছে তুমি টাকা দিয়ে দাও, পারমিটটা দিয়ে দেবো, লোকজন দগ্ধে মারা যাক, তাতে তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু এইটা কিন্তু শুভেন্দু দাস সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে চলছে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সরকার। সেই জন্য আমরা আমাদের অফকোর্স খুঁজতে সময় লাগছে, একটু তো সময় দিতে হবে। এগুলো ধরা হচ্ছে। এবার আজকেই সকালবেলা আমি দেখলাম অগ্নিমিত্রা, তাপস দা, পূর্ণিমাও বোধহয় পৌঁছে গেছে, আমি দেখলাম 3 জনে মন্ত্রীরা আছে ওখানে। মন্ত্রীরা সকাল সকাল পৌঁছে যাচ্ছে, তার মানে এটা বুঝতে হবে যে আমাদের ইন্টেনশনটা ভেরি ক্লিয়ার। আমরা এখনও কোথায় কোথায় নোংরামি আছে সেটা আমাদের সত্যি এখনও বুঝতে সময় লাগছে, হয়তো আরও অনেক দিন লাগবে। কিন্তু এটা যেহেতু হয়েছে, এক্সাম্পল হিসেবে ওখানকার বিধায়ক বা এরপরে যখন কাউন্সিলর ইলেকশন হবে, যে কাউন্সিলর হবে
তারা কিন্তু এবার এই সিস্টেমটা ধরেই এগোবে, যে কোথায় পারমিটগুলো ঠিক করাতে হবে, সরু গলিতে, এগুলো প্রত্যেকটা একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসবে। কারণ আরবান রিজুভিনাইজেশন আমাদের একটা অন্যতম এজেন্ডা, আমাদের শপথপত্রে দেওয়াই আছে, যেটা ভরসার শপথ যেটা দেওয়া আছে। তো আমরা এইভাবেই এগোবো। আনফর্চুনেটলি অনেক মানুষের জানলা নেই, ঠিকঠাক জানালা নেই। জানলা নেই, সেফটি এক্সিট নেই। প্রত্যেকটা বিল্ডিংয়ে তোমার একটা করে সেফটি এক্সিট থাকা দরকার। তুমি যে এখন আমার বাড়িতেও এসছো, মেন দরজা দিয়ে ঢুকেছো, তাছাড়া দুখানা বারান্দা আছে, আমি বলছি না বারান্দা দিয়ে কেউ নামবে বা উঠবে, কিন্তু একটা এক্সট্রা এক্সিট তো তোমাকে রাখতে হবে যে কোনো স্ট্রাকচারে। হোটেল, হোটেল, তুমি যদি তারাপীঠের ঘটনাটাও তুমি যদি দেখো, যে এমার্জেন্সি এক্সিট বন্ধ করা ছিল, এখানেও তাই, যে 12টা ডিফারেন্ট সংস্থা একটা জায়গায়, তো সেখানে তোমার 12টা না হোক, অন্তত ডুপ্লিকেট এক্সিট তো থাকবে। এবং সিঁড়ি, যেটা আগেকার দিনে সিঁড়ি ছিল, লোহার সিঁড়ি, সেটা এতটাই তপ্ত হয়ে গেছিল, সেটা ধরতে পারেনি, ধরে নামবে সেই সুযোগও ছিল না। তো এইগুলো ভাবতে হবে, এগুলো দেখতে হবে। দিদি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হচ্ছে সিট গঠন হয়ে গেছে, ডিসি ডিডির নেতৃত্বে 5 সদস্যের সিট গঠন করা হয়ে গেছে, এবং তারা পুরো তদন্তটি, মানে তারা পুরো ঘটনার তদন্ত করবে, এবং সেই সঙ্গে 2টি এফআইআরও হয়ে গেছে। কি বলবেন? আমি তো এটাই বারবার বলছি যে ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকার মানে প্রথম দিন, উনি 9 তারিখেই যখন উনি মুখ্যমন্ত্রী হলেন, দুদিনের মধ্যে উনি যে 5 জনের সদস্যর ক্যাবিনেট তৈরি করলেন, এবং প্রথম কয়েকটা ডিসিশন যেটা নিলেন, প্রথম ডিসিশন, ফার্স্ট ডিসিশন ওয়াজ যে ল্যান্ড হ্যান্ড ওভার হবে টু দ্য বিএসএফ। এবং তারপর পরে যে কটা ঘটনা ঘটছে, এটা পরিষ্কার যে আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য গুড গভর্নেন্স নিয়ে আসা। এবং সেটার জন্যই এখন বোধহয় 12টাও বাজেনি, সকালবেলা এই ঘটনা ঘটেছে, টেলিভিশনে দেখেছি 3 জন মন্ত্রী 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে গেছে, ফায়ার ইঞ্জিন ঠিক সময় পৌঁছে গেছে, পুলিশ পৌঁছে গেছে, এবং অলরেডি মানে 5-6 ঘন্টার মধ্যে, 5-6 ঘন্টাও নয়, 4 ঘন্টার মধ্যে বোধহয় সিট গঠন করে ফেলেছে। তার মানে এটা একদম ক্লিয়ার বার্তা যে উই মিন বিজনেস, এবং বিজেপি সরকার সুশাসন মানুষকে দেবে, পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকবে। দিদি শতপ্রণোদিত মামলা রুজু করেছে নিউ মার্কেট থানা এবং দমকল, দুজনেই কিন্তু অভিযোগ দায়ের করেছে। হ্যাঁ, শতপ্রণোদিত, এগুলো তো আগে আমরা শুনিনি, এই কথাগুলোই আমরা কোনোদিনও শুনিনি। আমরা সবসময় শুনি যে দমকল, দমকল তো এসে পৌঁছয়নি, পুলিশ কে জানে কি করছে। কিন্তু এখন সেই পুলিশ, সেম পুলিশ ফোর্স, তারা কিন্তু এবার কাজ করতে পারছে, সেম দমকল কাজ করতে পারছে। তুমি কথা বলতে মানে তোমার সঙ্গে কথা বলতে বলতে তুমি দেখলে আমার কাছে, যে আমি এমএলএও নই, আমার কাছে পরপর কেএমসি ফোন, ওসি করার ফোন, বিকজ আমি কালকের একটা ঘটনা যেটা হয়েছে সেটা ফলো আপ করে যাচ্ছি, তোমার সামনে ফোনগুলো আসছে এবং তুমি শুনলে। আমরা প্রত্যেকে, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আমরা যারা বিধায়ক হতেও পারিনি, মন্ত্রীরা সমেত, আমরা প্রত্যেকে কিন্তু মানুষের সঙ্গে আছি, মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। দিদি আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেখানে আমরা দেখলাম বালিগঞ্জে কয়েকদিনের আগেই গুপ্তা ব্রাদার্স একটি ঘটনা ঘটে, এবং সেটা নিয়ে অনেক উৎসাহ রটানো হচ্ছে। ঠিক কি ঘটেছে? আপনিও তো বালিগঞ্জের বাসিন্দা। হ্যাঁ, আমি তোমায় বলছি প্রথম থেকে। 14 তারিখ রাত্রিরে, তুমি জানো, তুমি আমাকে অনেকবার বকুনি কিছু, রাত্রিরে আমি ফোন ধরি না, কিন্তু ইদানিং এখন ইলেকশনের পরে আমাকে অনেক মাঝরাত্রির অবধি ফোন যখন বারবার হয়, আমায় ধরতে হয়। 12:15টার সময় আমার কাছে একজন ফোন করলো 14 তারিখ রাত্রিরে, যে গুপ্ত ব্রাদার্সে কেউ বিবেক ত্রিপাঠী কি একটা নামে আমি জানি না, সে বিজেপি ক্লেম করছে, এবং সে গিয়ে মানুষকে হেনস্থা করেছে। বিজেপির এই গুপ্ত ব্রাদার্সের দোকান, যথেষ্ট পুরনো দোকান, আমার বাপের বাড়ির পাশেই দোকান, তাদের হেনস্থা করেছে। এবং তারা কি করবে, তো আমি বললাম বিজেপি হোক যেই হোক, আমি তো প্রথমত বিবেক এই ধরনের নাম আমি চিনি না, হতেই পারে আমি হয়তো সব লোয়ার লেভেলের কার্যকর্তাকে চিনি না, তো সে যদি বিজেপির কার্যকর্তাও হয় তাহলেও যেন ইমিডিয়েট এফআইআর হয়। আমি বলেছি পরের দিন সকালের মধ্যে এফআইআর করতে, এবং যেহেতু পরের দিন 15ই আগস্ট ছিল, তার মধ্যেও আমি পুলিশের সঙ্গে কথা বলে যে এফআইআর ঢুকেছে, একটু ফলো আপ করে নাও। হয়ে গেছে, ল্যাটার চুকে গেছে। এবার আমি তো জানি না যে এরপরেও ঘটনা ঘটেছে। অ্যাপারেন্টলি কালকে সকালবেলা, এখানে সবচেয়ে বড় চ্যানেল এখানে, যেটা সকালবেলা স্ক্রোলে দেখাচ্ছে যে এই ঘটনা ঘটছে, কিন্তু আমার কালকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি বেরিয়েছি, আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রোগ্রাম ছিল কালকে, তো আমার আর টিভিতে দেখা সম্ভব হয়নি, ডিটেলসে আমি অতটা জানি না টিভিতে কি দেখিয়েছে। তো আমি ইনফ্যাক্ট এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু বড় চ্যানেল এবং তোমাদের মতন সব সময় সব রিপোর্টাররা আমার নম্বর জানে,
একবার নিশ্চয়ই আমায় ফোন করে আমার যে আমি জানি কি না বা আমার কিছু বলবার আছে কি না এরকম একটা রিয়াকশন আমার কাছ থেকে নেবে, তো যাই হোক সেই চ্যানেল নেয়নি। ইতিমধ্যে আমার বিভিন্ন প্রোগ্রাম করে সন্ধ্যেবেলা আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে গুপ্ত ব্রাদার্স থেকে ফোন এসছে। এবার এটা মানে একদম গুপ্ত ব্রাদার্সের খোদ ফোন, একটু আগে যিনি ফোন করলেন আমাকে এখন ফোন করে বললে, ম্যাডাম আমরা ওই মিডিয়া ফ্ল্যাশ হয়ে গেছে বলে এই ছেলেটা আবার এসছে, আবার ঝামেলা করছে এবং এবার ও আরও বিভিন্ন ইউটিউবার নিয়ে এসছে এবং স্ল্যাং ভাষায় গালাগালি করছে। আমি বললাম, তুমি ছাড়ো ফোন, করায়াতে অলরেডি আমার বলা আছে, আমি পৌঁছচ্ছি এবং আমি আমার বাড়ি থেকে ওখানে পৌঁছতে মিনিট 7 লাগে, লেস দেন 10 মিনিটস। আমি ওখানে পৌঁছেছি। ইন দ্য মিন টাইম ফোনে ওসি করায়ের সঙ্গে করায়া থানা ফোর্স পাঠিয়েছে। করায়া ওসির সঙ্গে আমি একটু আগেও ওসি নিজেই ফোন করেছিলেন ফিডব্যাক দিতে। এবার এটা আমি ওখানে গিয়ে ওখানেও দেখলাম বিভিন্ন মিডিয়া চ্যানেল আছে। আমি ওদের আশ্বস্ত করলাম যে পুলিশ আছে, পুলিশের অফিসিয়াল প্রসিজার পুলিশ ফলো করছে এবং যা করার পুলিশ করবে। আমার এখানে দুটো বক্তব্য আছে। এক হচ্ছে, এটা বালিগঞ্জের মানুষ, তোমাদের মাধ্যমে আমি আবারও আশ্বস্ত করছি যে আমি সবসময়, আমি যদিও ইলেক্টেড এমএলএ নই, ইলেক্টেড এমএলএ নই বলে আমার বেশ কিছু লিমিটেশন আছে, মানে আমার ক্ষমতাটা নেই, কিন্তু আমার প্রবৃত্তি আছে, আমি আপনাদের সেবায় ব্রতী। আমি বালিগঞ্জের মানুষ যখন যেরাম ডেকেছে, কেউ আমায় ব্যক্তিগতভাবে চেনে, তারা আমায় ফোন করে, কেউ আমায় চেনে না, ব্যক্তিগতভাবে চেনে না, দেখেছে জানে যে আমি এখানকার ক্যান্ডিডেট ছিলাম, তারা ওয়েবসাইট দেখে একে ওকে তাকে জিজ্ঞেস করে আমায় ফোন করে। কখনো কাউকে আমি এখনো অবধি ফেরাইনি। আমার হয়তো অত ক্ষমতা নেই যে আমি এটা সলভ করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো, এটা আমি পারি না করতে, আমার সম্ভব নয়, বিকজ আমাকে বালিগঞ্জ ইলেক্ট করেনি। কিন্তু যে 50,000 মানুষ আমায় ইলেক্ট করেছে তাদের পাশে আমি আছি এবং বিভিন্ন সময় যারা গরিব মানুষ, যারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের হেল্প করেছি। তা আমি থানায় দুবার, একবার তো আমার নিজের মানে আমার জেলার ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত, সে একজন মহিলার, সে তার দলবল নিয়ে গিয়ে একজন মহিলার শোরুম ভাঙচুর করতে গেছিলো। তাকে আমি থানায় বসিয়ে, মেয়েটা এফআইআর করেছিল, আমি থানায় পৌঁছেছি রাত্রি 1টার সময়। পুলিশের সঙ্গে কথা বলে আমি বসেছিলাম যতক্ষণ না ছেলেগুলোকে, 4টে ছেলেকে ধরে লকআপে পোড়া হয়েছে। সেজন্য আমার আপনাদের কাছে একটাই বার্তা, যে বিজেপির কার্যকর্তা হোক কি সাধারণ লোক হোক, ফার্স্ট আপনারা আমায় জানান, প্যারালেলি আপনারা পুলিশকে এফআইআরটা করুন। এফআইআরটা যাতে ফলো আপ হয় সেই দেখার দায়িত্ব আমার। আমি ল অ্যান্ড অর্ডার হাতে নেবো না, আমি গিয়ে কাউকে গুন্ডা দমন করব না, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু গুন্ডা বিজেপির হোক, তৃণমূলের হোক, অন্য কোনো রঙের হোক, নির্দল হোক, যেই হোক, গুন্ডার জায়গা যেখানে সেইখানে তাকে পৌঁছানোর যথাযথ চেষ্টা আমি করব। এক্ষুনি আমি যেটা খবর পেলাম, ওসি করা ফোন করেছিলেন যে এই যে ছেলেটা, সে বোধহয় অলরেডি অ্যান্টিসিপেটরি বেল তুলে নিয়েছে। তো সেই জন্য এই মুহূর্তে হয়তো কিছু করা যাবে না, কিন্তু এটা আবার আমার হাতে নয়, মানে এটা পুলিশের সিস্টেম, আইনের সিস্টেম। আমি গুপ্ত ব্রাদার্সও এক্ষুনি ফোন করেছিল যে তাহলে ম্যাডাম আমরা কী করব। প্লেন ক্লোজ পুলিশম্যান ওখানে আছে করায়া থানা থেকে এবং আমি সবসময় অ্যাভেলেবল ফোনে। আমার যদি ভগবান না করুক আবার যদি কিছু হয়, পুলিশ তো ওখানে আছে, পুলিশের নজরে আছে। আর এই ছেলেটাকেও ছাড়া হবে বলে আমার মনে হয় না। আমি এত কথা মিডিয়ায় বলতে চাই না, কিন্তু পুলিশের কাজ করছে। তো একটু ভরসা রাখুন বিজেপির ওপর, একটু ভরসা রাখুন সিস্টেমের ওপর। সিস্টেমও এবার গেরুয়া হচ্ছে, পরিষ্কার হচ্ছে, নির্মল হচ্ছে, মানুষের জন্য সিস্টেম নতুন করে তৈরি হচ্ছে।